আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিশাল বিমানটির দৃশ্য দেখছেন, এটি C-17 গ্লোবমাস্টার 3 বোয়িং এর তৈরিকৃত বিশ্বের অন্যতম আধুনিক এবং শক্তিশালী সামরিক পরিবহন বিমান। দেখুন, এই বিমানটি একটি হাই উইং 4 ইঞ্জিনের স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল এয়ারলিফটার, যা দূরপাল্লার ভারী কার্গো সৈন্য এবং সরঞ্জাম দ্রুত পৌঁছে দিতে সক্ষম। 1991 সালের 15 সেপ্টেম্বর এই বিমানটি প্রথম আকাশে উড্ডয়ন করে এবং 1995 সালের 17 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যুক্ত হয়। 1991 সাল থেকে 2015 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র এই ধরনের বিমান 280টির বেশি তৈরি করেছে। দেখুন, এই বিমানগুলোর পেলোড সক্ষমতা 77,500 কেজি বা 77.5 টন। এই বিমানটি 3টি আব্রাহাম ট্যাঙ্ক, হেলিকপ্টার বা 18টি প্যাটেল বা 134 জন সৈন্য বহন করতে পারে একসঙ্গে, এবং এগুলোর রেঞ্জ প্রায় 4,445 কিলোমিটার। যুক্তরাষ্ট্র সরকার তার মিলিটারির জন্য লজিস্টিক্স সাপোর্টের অত্যন্ত গোপন এবং জরুরি যে সকল সরঞ্জাম রয়েছে এই বিমানটি দিয়ে পরিবহন করে। পৃথিবীর বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এবং স্ট্র্যাটেজিক কৌশলের জন্য এই বিমানটি ব্যবহার করা হয়। আর এইবার পাকিস্তানের ইস্যুকে কেন্দ্র করে এই বিমানটি আবার আলোচনায়। দেখুন, আগামী 26শে এপ্রিল সম্ভাব্য ইরান এবং যুক্তরাষ্ট্রের যখন বৈঠকের আলোচনা চলছে, ঠিক এমত অবস্থায় যুক্তরাষ্ট্র থেকে মিলিটারি সামগ্রী ভর্তি করে এই বিশাল আকারের C-17 যে 3টি কার্গো বিমান রয়েছে তা ভর্তি করে পাকিস্তানের সামরিক সরঞ্জাম এনেছে যুক্তরাষ্ট্র। ইস্যুটিকে কেন্দ্র করে কিন্তু তোলপাড় চলছে যে বৈঠকের আগে পাকিস্তানে কেন এত বিশাল পরিমাণের সামরিক বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট যুক্তরাষ্ট্র আনলো। দেখুন, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার ব্যাখ্যায় দাবি করছে যে নিরাপত্তার জন্য তারা এই ধরনের যে সরঞ্জাম রয়েছে পাকিস্তানে এনেছে। তাদের যে কর্মকর্তারা আসবেন তাদের নিজস্ব নিরাপত্তার জন্যই তারা এই বিশাল পরিমাণের যে ইকুইপমেন্ট রয়েছে সেটা এখানে এনেছেন। পাকিস্তানে যুক্তরাষ্ট্রের এই বিশাল কার্গো বিমান দিয়ে সামরিক পণ্য ল্যান্ড করানো মোটেও স্বাভাবিকভাবে নিচ্ছে না ইরান, কারণ অলরেডি দ্বিতীয় দফার যে শান্তি আলোচনা সেটা প্রত্যাখ্যান করেছে ইরান। তারা বলেছে অযৌক্তিক, অবাস্তব দাবির কারণে এই আলোচনায় তারা অংশ নেবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে নিরাপত্তার ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তিনি পাকিস্তানের ভেতর পূর্ব নির্ধারিত যে সফর হওয়ার কথা ছিল শান্তি আলোচনার, সেখানে যুক্ত হচ্ছেন না। মানে এখানে আলোচনা হবে না অনেকটাই কিন্তু সুনির্দিষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন যখন আলোচনা হবে না তখন যুক্তরাষ্ট্রের এই বিশাল মিলিটারি কার্গো বিমান দিয়ে এই পাকিস্তানের সামরিক বেসগুলোতে অবতরণ করা এবং সেগুলো বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়ার বিষয়টা মোটেও ইরান স্বাভাবিকভাবে নিচ্ছে না। দেখুন, পাকিস্তান এবং ইরানের সীমান্তবর্তী এলাকা রয়েছে। অলরেডি কিন্তু ইরাকের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ বা কোনো ধরনের প্লেন ল্যান্ড করতে পারছে না। এই ক্ষেত্রে ইরানের অভ্যন্তরে যেই সকল মোসাদের বা সিআইএর গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের ইকুইপমেন্ট প্রেরণের যে নিরাপদ রুট ছিল সেটা ব্যাহত হয়েছে। এখন পাকিস্তান কি সেই নিরাপদ রুট হতে চলেছে, বা এই বিশাল পরিমাণের 3টি কার্গো বিমান ভর্তি করে কি আনা হয়েছে যেটা পাকিস্তানের ভেতর আলোচনা না হলেও ল্যান্ড করিয়ে সেটা খালাস করা হয়েছে, এবং সেগুলো আসলে কোথায় যাবে? এই প্রশ্নগুলো কিন্তু এখন সামরিক স্ট্র্যাটেজিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেখুন, পূর্ব থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক ভিত্তিতে আশঙ্কা ছিল যে যুক্তরাষ্ট্র হয়তো আলোচনার নাম করে সময় ক্ষেপণ করছে বা আই ওয়াশিং প্রক্রিয়ার অধীনে তাদের লজিস্টিক সাপোর্টগুলো ঠিক করছে, এবং নতুন পরিকল্পনায় ইরানের অভ্যন্তরে কি করে প্রবেশ করতে পারে যুক্তরাষ্ট্র তার পরিকল্পনা করছে। এই ধরনের আশঙ্কা কিন্তু ছিল। এখন এমতো অবস্থায় দ্বিতীয় দফার শান্তি আলোচনায় প্রত্যাখ্যান করেছে ইরান, কারণ ইরানের জাহাজে সরাসরি অবরোধের অধীনে যুক্তরাষ্ট্রের ইউএস কমান্ড আক্রমণ করেছে, সেটাকে জব্দ করেছে। এই ঘটনার পরপরই কিন্তু আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে। পরিস্থিতি যখন অত্যন্ত নাজুক এবং অস্থিতিশীল, ঠিক এমতো অবস্থায় ডোনাল্ড ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতার চুক্তি না করে বা চুক্তি না হয় তাহলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং বড় বড় যে সেতুগুলো রয়েছে সেখানে হামলা করবে যুক্তরাষ্ট্র এবং সেগুলোকে উড়িয়ে দেবে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন যুক্তরাষ্ট্র একটি ন্যায্য ও যৌক্তিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইরানকে। ইরান তা গ্রহণ করবে বলে তিনি আশা করেন, অন্যথায় দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপর আঘাত করা যুক্তরাষ্ট্রের জন্য অনেকটা বাধ্যবাধকতা হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকির সাথে সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তোলেন। ট্রাম্প তার বক্তব্যে বলেন, হরমুজ প্রণালীতে গুলি চালিয়েছে ইরান, যা চুক্তির চরম লঙ্ঘন। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে অভিযোগ করে বলেন, ইরান একটি ফরাসি জাহাজ এবং যুক্তরাজ্যের একটি মালবাহী জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। এছাড়াও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা ইরানের সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণেই এই প্রণালীটি কার্যত বন্ধ এবং এই ঘোষণার মাধ্যমে ইরান উল্টো যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে। দেখুন, বিষয়টি প্রথম থেকেই কিন্তু অনেকটা পরিষ্কার ছিল যে ইসলামাবাদের ভেতর যে আলোচনা, সেটা হয়তো যুক্তরাষ্ট্রের অনেকটা পরিকল্পনার ফলপ্রসূই ব্যাপার। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের যেই লেভেলের সম্পর্ক, যখন সামরিকভাবে তারা কোণঠাসা হয়, তখন এই ধরনের কোনো মিত্রকেই যুদ্ধবিরতি সাময়িক সময়ের জন্য করানোর জন্য তারা কাজে লাগায়, এবং সেটি তারা আলোচনার নাম করেই কাজে লাগায়, কারণ ব্যাপক প্রস্তুতি এবং নতুন রিলোডের জন্য সময় প্রয়োজন। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড মধ্যপ্রাচ্য থেকে অনেক দূর। ইরান যত সহজে যত দ্রুতগতিতে পাল্টা প্রস্তুতি নিতে পারে, যুক্তরাষ্ট্রের জন্য বিষয়টা সহজ নয়। আর এই জন্যই কিন্তু 14 দিনের যুদ্ধবিরতি এবং এই আলোচনার প্রেক্ষাপট যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে রিলোড করতে অনেক বেশি সহায়তা করেছে, যে সহযোগিতার কিন্তু ভালো ফল ইরানও পেয়েছে। দেখুন, যুক্তরাষ্ট্র একদিকে যখন পাকিস্তানের ভেতর কার্গো বিমান ভর্তি করে সামরিক বিভিন্ন ধরনের সরঞ্জাম মজুত করছে, ঠিক এমতো অবস্থায় আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গত 14 দিনের যে যুদ্ধবিরতি চলছিল, তার কাছাকাছি সময় পর্যন্ত যেটা চলেছিল, এই সময়ের ভেতর ইরানও তার ব্যাপক সক্ষমতা বৃদ্ধি করেছে। দেখুন, ইরানের মিসাইল লঞ্চিং যে সক্ষমতা, সেটা দ্রুত গতিতে ইরান বৃদ্ধি করেছে, সেটা তার বক্তব্যে তারা নিশ্চিত করেছে। পূর্বে একটা সংখ্যক পর্যন্ত একসঙ্গে মিসাইল উৎক্ষেপণের সক্ষমতা ছিল ইরানের, তবে এই 14 দিনের ভেতর নতুন করে তারা এই ধরনের লঞ্চিং সিস্টেম সংযোজন করেছে, তৈরি করেছে, অ্যাসেম্বল করেছে, এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে মাটির গভীরে টানেলের নিচে যেই সকল মিসাইল লঞ্চার আটকা পড়ে গিয়েছিল, এই সময়ের মধ্যে তারা সেগুলো পুনরুদ্ধার করেছে। ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য যে মিলিটারি এজেন্সি রয়েছে, তারাও কিন্তু এই বিষয়ে খবর প্রকাশ করেছিল যে মাটির নিচে টানেলের মধ্যে জরুরি ভিত্তিতে খনন করে ইরান তার যে মিসাইল উৎক্ষেপণের লঞ্চিং সিস্টেমগুলো রয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার করছে। দেখুন, ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। যেমনটা জানা যাচ্ছে, চীনের পক্ষ থেকে এক্স ব্র্যান্ডের রাডার, যেটা নিখুঁতভাবে লো ফ্রিকোয়েন্সির একেবারে মাটির কাছাকাছি দিয়ে উড়ে আসা যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ড্রোন বা যে কোনো ক্রুজ মিসাইলকে শনাক্ত করতে পারবে, এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রাডার সিস্টেম রয়েছে, তাকেও তাদের কিল চেইনের সঙ্গে যুক্ত করছে, যাতে যে কোনো ধরনের তথ্য বা যে কোনো ধরনের আগত হুমকি আসলে সাথে সাথেই কিন্তু তারা অ্যানালাইজ করে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে দুই পক্ষই কিন্তু আলোচনার মধ্যেও ব্যাপক প্রস্তুতি রেখেছিল, যাতে একে অন্যের সঙ্গে সংঘর্ষের সময় পাল্টা জবাব বা উপযুক্তভাবে লড়াই করতে পারে। দেখার বিষয়ে যুদ্ধবিরতি অনেকটাই ভঙ্গুর অবস্থায়, সেটা ভেঙে গেছে এমনটা আমরা বলতে পারি। একে অন্যের বিরুদ্ধে পাল্টা হামলা হয়েও গেছে। দেখার বিষয়ে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।